ঘড়ির কাঁটায় তখন বেলা 11:30। রাজধানীর বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে একের পর এক ইমেল ও ফোন কল পৌঁছতে শুরু করলো। বার্তাটি স্পষ্ট, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাত ইসলামী ও তাদের সহযাত্রী ইসলামপন্থী দলগুলো যে ওয়ান বক্স নীতির আলোচনায় এগোচ্ছে তারই অংশ হিসেবে জামাত সহ 11 দলের আসন সমঝোতা নিয়ে বিকেল 4:30টায় গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে জামাত ইসলামী। রাজনৈতিক মহল তখন ধরে নিয়েছিল বহুদিনের দর কষাকষি টানাপোড়েন আর দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠকের শেষে অবশেষে হয়তো একটাই খবর শোনা যাবে, আসন বন্টন নিয়ে সমঝোতা চূড়ান্ত। 11 দল নতুন নির্বাচনী সমীকরণ সামনে নিয়ে এলো, কিন্তু গল্পটা সেদিকে গেল না। বেলা 2:15টার দিকে আবারও গণমাধ্যমের ইনবক্সে ঢুকলো আরও একটি বার্তা, এবারও প্রেরক জামাত ইসলামী। সংক্ষিপ্ত ভাষায় জানানো হলো, অনিবার্য কারণবশত বিকেলের সংবাদ সম্মেলন স্থগিত। কোনো ব্যাখ্যা নেই, পরবর্তী তারিখও উল্লেখ নেই। একটি শব্দই যেন দিল অস্বস্তি আর কৌতূহলের আগুনে ঘি। রাজনৈতিক সূত্রগুলো তখনই ইঙ্গিত দিতে শুরু করেছে বিষয়টি কেবল কারিগরি প্রস্তুতি বা আনুষ্ঠানিকতা নয়, বরং এর ভেতরে জমে রয়েছে গভীর মতপার্থক্য। সূত্রগুলোর ভাষায় পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুইটি প্রধান সহযোগী দল এখন আর একই পথে ভাবছে না, বরং দুজনেই ভিন্ন ভিন্ন হিসাব নিকাশে ব্যস্ত হয়ে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত সহ 11 ইসলামপন্থী দলের যে জোট গড়ে ওঠার কথা, তার ভবিষ্যতও তাই হঠাৎ করে প্রশ্নের মুখে পড়ে যায়। কারণ ঠিক আগের রাত পর্যন্ত জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দফায় দফায় বৈঠকে বসেও আসন বন্টন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পারেননি। এই অচল অবস্থায় সরাসরি ফলই হলো 11 দলের জোটের আসন বন্টনে বহুল প্রত্যাশিত ঘোষণাও গতকাল পর্যন্ত হয়নি। আর জামায়াতকে স্থগিত করতে হয়েছে নিজেদের ডাকা সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার পরপরই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান বললেন, এখনও কিছু প্রস্তুতি বাকি রয়েছে, পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে। কিন্তু বিকেল গড়িয়ে যখন সন্ধ্যার দিকে যাচ্ছিল, দৃশ্যপট তখন অন্য ইঙ্গিত শুরু করে দিয়েছে। বিকেলে সাংবাদিকরা ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমানের কাছে জানতে চান, জামায়াতের সংবাদ সম্মেলন হঠাৎ করে কেন স্থগিত হলো, জোটের ভেতরে কি কিছু ঘটছে? গাজী আতাউর রহমানের জবাব ছিল বেশ কড়া এবং স্পষ্ট। তিনি জানালেন, সংবাদ সম্মেলন করার ব্যাপারটা জোট হিসেবে কোনো সিদ্ধান্ত নেয়নি। তার কথায় সংবাদ সম্মেলন করার বিষয়টি জোটগতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। যারা নিজেদের খেয়াল খুশি মতো এটা ডেকেছিল, তারা আবার স্থগিত করে দিয়েছে। এর সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সংবাদ সম্মেলনের আয়োজনে ইসলামী আন্দোলন শুরু থেকেই ছিল না, আর স্থগিতের দায়ও তারা নিতে রাজি নন, এমন বার্তাই যায় বাইরে। দুপুরে এই কথার পর সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় গণমাধ্যমে। তাতে জানানো হয়, সংবাদ সম্মেলন স্থগিত করতে ইসলামী আন্দোলনের আমির কাউকে অনুরোধ করেনি, অর্থাৎ জামায়াত যে অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন পিছিয়েছে, তার পেছনে ইসলামী আন্দোলনের আমিরের কোনো সরাসরি ভূমিকা নেই, এই ব্যাখ্যায় দেয় দলটি। এই সব কিছু টুকরো করে জোড়া লাগিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা তখন বলতে শুরু করে দিলেন, দুই দলের সম্পর্কের ফাটল অন্তত প্রথমবারের মতো প্রকাশ্যে ময়দানে এসে পড়েছে। অন্যদিকে জামাত ইসলামী সর্বশেষ আলোচনায় যে প্রস্তাব দিয়েছে, তাতে দেখা যায় ইসলামী আন্দোলনকে 45টি আসন ছাড় দিতে তারা প্রস্তুত। বাকি 5টি আসন তারা উন্মুক্ত রাখতে চায়, অর্থাৎ ওই আসনগুলোতে জোটের সব দলই প্রার্থী দিতে পারবে, কেউ কারো উপর বিধিনিষেধ চাপাবে না। কিন্তু এখানে আপত্তি তোলে ইসলামী আন্দোলন। তাদের প্রস্তাব সার্বিকভাবে 10% আসন, অর্থাৎ 30টি আসন উন্মুক্ত রাখা হোক, যেন জোটের ভেতরে গণতান্ত্রিক প্রতিযোগিতার সুযোগ থাকে। জামাত এই প্রস্তাবে রাজি নয়। ইসলামী আন্দোলনের নেতারা এটিকে একচেটিয়া মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাব আছে এই অচল অবস্থার পেছনে, সেটি হলো ইসলামী আন্দোলনের ধারা। জামাত শেষ পর্যন্ত 190টি আসনের প্রার্থী দেওয়ার বিষয়ে অনড়। এই অবস্থান অপরিবর্তিত থাকলেও তারা 60টি থেকে 70টি আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করবে, এমন সিদ্ধান্তর কথাই দলীয় সূত্রে উল্লেখ করেছে একাধিকবার। অর্থাৎ আসন সমঝোতার ব্যর্থ হলে মাঠে নেমে স্বতন্ত্রভাবে বড় একটা এলাকা জুড়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন। শেষ পর্যন্ত যদি বর্তমান কাঠামোয় আসন ভাগাভাগি সম্ভব না হয়, তাহলে তারা অন্য কয়েকটি দলকে নিয়ে এক ধরনের বিকল্প জোট করার, নতুন করে আসন সমঝোতার পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যাচ্ছে। ইসলামী আন্দোলন কৌশলগত টিম নাকি ইতিমধ্যে 8টি দলের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া শুরু করেছেন, এমন তথ্য দিয়েছে তাদেরই কয়েকটি নির্ভরযোগ্য সূত্র। এই 8 দলের মধ্যে আবারও 6টি হলো বর্তমান 11 দলভুক্তই বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি এবি পার্টি,
এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি। এর বাইরেও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গেও যোগাযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থাৎ প্রয়োজন হলে জামাতকে এড়িয়ে রেখে হলেও ইসলামপন্থী শক্তিগুলো নতুন এক গণিত দাঁড় করানোর চেষ্টা চলছে। তবে ইসলামপন্থী আন্দোলন কৌশল শুধু বিকল্প জোট নিয়েই সীমাবদ্ধ নয়। এই সূত্রগুলো আরও একটি অংশ জানাচ্ছে তারা আবারও জামাতকে আলোচনার টেবিলে আনতে চেষ্টাও করবে। পরিকল্পনাটি হলো জামাতকে বোঝানো যেন তারা 150টি আসন ছাড় দেওয়ার বিষয়ে রাজি হয়, অর্থাৎ জোটের মধ্যে অন্যান্য দলগুলোর জন্য বড় অংশ উন্মুক্ত রেখে নিজস্ব আসনের সংখ্যা কমায়। যদি জামাতের প্রস্তাবে রাজি হয় তাহলে ইসলামী আন্দোলন নতুন করে সমঝোতার কাঠামো দাঁড় করিয়ে সেই আলোচনায় জামাতকেও রাখবে। এই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আরও একটি ভাবনা, জাতীয় নাগরিক পার্টিকেও এই নতুন সমঝোতার সুরে আনা যায় কিনা। দলটির নেতাদের ভাষ্য, শেষ পর্যন্ত তারা চাইছে তাদের নিজস্ব দল সহ মোট 11 দলকেই এই সমঝোতার মধ্যে রাখতে, যেন ইসলামপন্থী ভোট একাধিক খণ্ডে বিভক্ত না হয়ে যায়। এদিকে জামায়াতে যারা 190টি আসনের প্রার্থী দেওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছেন, নিজেদের নেতৃত্বে জায়গা ছাড়তে চাইছেন না। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা একদিকে ন্যূনতম 50টির বেশি আসনের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছে, আবার অন্যদিকে সম্ভাব্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে নিয়েও আগাম নিশ্চয়তা খোঁজার চেষ্টা করছে। এর মাঝখানে ঝুলে রয়েছে সেই প্রথম স্বপ্ন, একটি আসনে একজন প্রার্থী, ইসলাম ভোটের ওয়ান বক্স। 20 জানুয়ারির মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আর 12ই ফেব্রুয়ারি ভোট। এই সময়ের ভেতরে ঠিক করতে হবে জামাত ও ইসলামী আন্দোলন কি আবারও এক টেবিলে বসে সমঝোতার কোনো সেতু করতে পারবে, নাকি ইসলামী রাজনীতির এই দুই প্রধান শক্তি একে অপরের বিপরীতে থেকেই নতুন গণিত কষবে। এখন পর্যন্ত তাদের নিজেদের ভাষায় যেন এই উত্তেজনাকে ধরে রাখছে। আলোচনা চলমান রয়েছে, এখনো কিছু প্রস্তুতি বাকি। এর আগ পর্যন্ত যে কোনো কিছুই ঘটতে পারে। কি সেই যে কোনো কিছু, তা জানতে এখন অপেক্ষা দেশ জুড়ে নির্বাচনের রাজনীতির অনুসরণ করা মানুষগুলো। আর প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় রয়েছি আপনার মূল্যবান মতামতের জন্য। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।